1971-এ বাংলাদেশের স্বাধীনতা অর্জন নাকি ভারতের গোলামি তথা দাসত্বে পরিণত হওয়া? আমাদের আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আওয়ামী ফ্যাসিস্ট রিজিম যাদেরকে ফাঁসি দিয়েছিল, আলবদর, রাজাকার, জামাত এই ধরনের ট্যাগ লাগিয়ে তারা কি আদতে বাংলাদেশের সঠিক পথে ছিল নাকি তারা ভুল পথে ছিল, এটাই আমাদের আজকের মূল ভিডিওর উপজীব্য। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? এখন নেতা লাস্ট মুহূর্তে ব্যাক আউট করেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নয় যে যুদ্ধের মুখে জাতিকে ঠেলে দিয়ে নেতা ধরা দিয়েছে। সর্বপ্রথমে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে একটা মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, আমাদের বিপ্লব গাথা, সেটার যে মূল দলিল, সেই মূল দলিলটি কিন্তু আমাদের মাঝে নেই। সেটা স্বয়ং ভারত চুরি করে নিয়ে গেছে। মুক্তিযুদ্ধের সেই দলিলটি কিন্তু এখন ভারতে অবস্থান করছে। আপনারা জানেন 1971 সালে বাংলাদেশের যে স্মারকলিপি স্বাক্ষরিত হয় সেখানে কিন্তু বাংলাদেশে কেউ উপস্থিত ছিল না। এখানে পাকিস্তানের কাছ থেকে ভারত স্বাধীনতার দলিলটি লিখে নেয়। এখনও সেটা দিল্লিতে অবস্থান করছে। বাংলাদেশের স্বাধীনতার যে একটা সংগ্রাম হয়েছিল সেটার কোনো অস্তিত্বই নেই। এখন আমরা ফিরে যাব সেই 1947 সালের দেশভাগে, যেখানে মোহাম্মদ আলী জিন্নাহর মাধ্যমে দ্বিজাতি তত্ত্ব তথা পাকিস্তান নামে দুইটি দেশের আবির্ভূত হয়, আরেকটি ভারত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। আর কাজের কথা হচ্ছে অনেকেই মোহাম্মদ আলী জিন্নাহ তথা পাকিস্তানকে সহ্য করতে পারেন না। আসলে মোহাম্মদ আলী জিন্নাহর মাধ্যমে যদি দেশটা ভাগ না হতো তাহলে কোনোদিনও আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান কোনোদিনও পেতাম না। এটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়েই থাকতো। এখন আমরা দেখবো ভারত আমাদের মুক্তিযুদ্ধে কোন দিক থেকে সহযোগিতা করেছে। আসলে ভারত আমাদের 1 কোটি শরণার্থীকে তাদের দেশে আশ্রয় দিয়েছে, এটা অস্বীকার করার মতো কিছু নয়। তবে কথা হচ্ছে ভারত বাংলাদেশের স্বাধীনতায় সরাসরি অংশ নিয়ে মাত্র 15 থেকে 20 দিন অংশ নিয়ে কিন্তু তারা স্বাধীনতার মূল যে স্তম্ভ সেটি কিন্তু নিয়ে যায়, বা স্বাধীনতার মূল যে দলিল, মূল যে কৃতিত্ব, মূল যে স্পর্ধা তারা কিন্তু ভারত তৎকালীন সময় থেকে আমাদের উপর সরি করাচ্ছে। আপনারা জানেন মেজর এম.এ. জলিলের একটা বই আছে, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। সেই বইয়ে তিনি উল্লেখ করেছেন স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ, অস্ত্র, গোলাবারুদ লুট করে নিয়ে যায় এই ভারত, বা বিভিন্ন ধরনের ট্যাঙ্ক, যত কামান ছিল বাংলাদেশের মানুষের সেটা কিন্তু সমস্ত লুট করে নিয়ে যায় এই ভারত, যারা আমাদের স্বাধীনতার পরে বাংলাদেশে সরি ঘুরিয়েছে। আরেকটা কথা শুনে অনেক অবাক হয়ে যাবেন যে ভারত কেন আমাদের সহযোগিতা করেছে বা যুদ্ধে পাকিস্তানের বিরোধিতা করেছে। সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ভারতের আগাগোড়া এন্টি, আপনারা সকলে জানেন। সেই দিক থেকে 1965 সালে পাক ভারত একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। সেই যুদ্ধে নাকানি চুবানি খেয়েছিল ভারত, আর তার প্রতিশোধের বদলা নিতে যুদ্ধের শেষ মুহূর্তে এসে বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত। মানে তাদের একটা নীতি আছে, আপনারা জানেন, চাণক্যকে দেখতে পাচ্ছেন, চাণক্যর নামে একটা শাস্ত্রে একটা নীতি আছে। তিনি একটা কথা বলেছিলেন যে যখন ভারত তার প্রতিপক্ষকে দুর্বল মনে করবে তখনই ভারত সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। ঠিক স্বাধীনতা সংগ্রাম যখন জয়লাভের দ্বার প্রান্তে, ঠিক তখনই কিন্তু এই ভারত এসে পাকিস্তানের বিরোধিতা করে তথা বাংলাদেশের পক্ষে দাঁড়ায়, এবং স্বাধীনতার যে মূল হস্তক্ষেপ তারা সেটি করে পাকিস্তানের স্বাধীনতা বাংলাদেশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এখন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নায়ক বেশিত খলনায়কের কথা উল্লেখ করবো। তিনি হচ্ছেন শ্রদ্ধের বডিগার্ড শেখ মুজিবুর রহমান। আসলে তার বক্তব্যে তিনি অনন্য এবং অসাধারণ ছিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু তিনি কোনোভাবে চাননি যে বাংলাদেশ স্বাধীন হোক। তিনি কিন্তু পাকিস্তানের কাছে ধরা দিয়েছিলেন তৎকালীন সময়, আপনারা সকলে জানেন, 9 মাস কিন্তু পাকিস্তানের হাতে বন্দী ছিলেন, মানে স্বেচ্ছায় কারাবরণ যাকে বলা হয়। যেটা কিন্তু স্বয়ং শেখ হাসিনাই স্বীকার করেছে যে স্বাধীনতার যে মূল ঘোষণা বা স্পৃহা সেটা শেখ মুজিবুর রহমান দেয়নি। আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না। মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল। আপনারা যে শুনতেই পারলেন। আর একটা কথা আপনাদের সুন্দর করে বলি, সেটা হচ্ছে 7ই মার্চ যে হুঙ্কারদায়ী ভাষণ, সেই ভাষণের পরেই তো ভাই 8ই মার্চ যুদ্ধ লেগে যাওয়ার কথা, কিন্তু কাল বিলম্ব হয়েছিল প্রায় আরও 20 দিন। তার পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের যুদ্ধ অনুষ্ঠিত হয়। আর এই যুদ্ধে তুড়ি মেরে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া যেত যদি না এই শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হতো। কিন্তু যথেষ্ট টাইম পেয়ে গেছিল পাকিস্তান, যার ফলে তারা রসদ, গোলাবারুদ এনে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আচরণ করতে একটা সাহস পেয়েছিল। আরেকটা কথা হচ্ছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মন্ত্রী হতে চেয়েছিল, মানে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই ছিল শেখ মুজিবুর রহমানের এই 7ই মার্চের ভাষণের একটি স্পর্ধা।
শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে যখন কথা বলছি, তিনি কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তথা পাকিস্তান তাদের কথায় আসছি, তাদের কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল। তাদের অপরাধ আদতে আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে শেখ মুজিবুর রহমানের আর একটু মারাত্মক ভুল হচ্ছে, তিনি 3 লক্ষের জায়গায় আপনারা এই দেখতে পাচ্ছেন যে 300 কে হবে, যেটা 1000, কিন্তু শেখ মুজিবুর রহমান সেটাকে ভুল করে মিলিয়ন বলে ফেলেছিল, যার ফলে মুক্তিযুদ্ধে আদতে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল কিনা সেটা একটা সন্দেহের প্রশ্ন। আপনার নিজের এলাকায় কয়জন লোক শহীদ হয়েছে টোটাল বাংলাদেশ দিয়ে হিসাব করলে আপনি সেটা বুঝতে পারবেন। অথচ শেখ মুজিবুর রহমান এই 3 লক্ষের জায়গায় 3 মিলিয়ন তথা 30 লাখ বানিয়ে দিয়েছিল। এখন আমরা সেই কাজের কথায় আসি। মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের ভূমিকা কী ছিল? বাংলাদেশের স্বাধীনতার তথা মুক্তিযোদ্ধার বয়ানে ইসলাম, পিনাকি ভট্টাচার্য খ্যাতিমান অ্যাক্টিভিস্ট, তার এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার পক্ষে কিন্তু আলেমরা সবসময় নিয়োজিত ছিল। কিন্তু যখন তারা অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছে যে এই স্বাধীনতা ভারত ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু তার বিরোধিতা করেছিল। শুরু থেকে কিন্তু তারা একটা মনোভাব প্রকাশ করেছিল যে এই স্বাধীনতার মাধ্যমে ভারত বাংলাদেশের উপর হস্তক্ষেপ করবে এবং ছড়ি ঘোরাবে। ঠিক সেটাই হয়েছে, যার ফলে তারা কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার কলুষিত রাজনীতিতে পড়ে তাদের দেশদ্রোহী, রাজাকার, জামাত এবং এই ধরনের বিভিন্ন ট্যাগ লাগিয়ে শেখ হাসিনা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রেখেছেন। এটা আপনারা সকলেই জানেন। কিন্তু মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম বইটি পড়লে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে তৎকালীন সময়ে রাজাকার কারা ছিল। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের সময়ে হিন্দুরাও রাজাকার ছিল। আমি এই কথাটি বানিয়ে বলছি না। ত্রিদীপ রায়, বিশ্বনন্দ মহাথেরো, এই সমস্ত লোকরা কিন্তু পাকিস্তানের সহযোগিতা করেছে তথা পাকিস্তানের হয়ে তারা কাজ করেছে। তারাও কিন্তু রাজাকার হিসেবে আবির্ভূত হয়েছিল। এখন কাজের একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজাকারদের ছবি বা তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধের দলিলপত্র বা ইতিহাস ঘেটে যতটুকু দেখা যায় এই হচ্ছে রাজাকারদের চিত্র। অথচ বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, বিভিন্ন সিরিয়ালে কিন্তু আলেম, ওলামা, দাড়ি টুপিওয়ালাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে একমাত্র ইসলামোফোব এবং ইসলাম বিদ্বেষী মনোভাবকে চাঙ্গা করার জন্য। আপনারা একটা জিনিস জানেন যে শেখ হাসিনা কিন্তু পশ্চিমাদেরকে এই ধরনের বিভিন্ন বিষয় গিলিয়ে কিন্তু তিনি ক্ষমতায় আঁকড়ে পেকড়ে ছিলেন, যেটা ভারতের একটা অশুভ ছায়। এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার বক্তব্যের কথা কি মনে পড়ে? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, এটা কিন্তু স্বয়ং তিনি ভারতকে ইঙ্গিত করে বলেছিলেন, যার ফলে তার এই পরিণতি বরণ করতে হয়েছিল। একই সাথে শুক্রাঞ্জল বাণী যিনি আছেন, এই দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় যিনি যাকে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, কিন্তু তিনি দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে সঠিক তথ্যই তুলে ধরেছিলেন। কিন্তু এই শুক্রাঞ্জন বালিকে যখন সঠিক তথ্য তুলে দেওয়া হয় তখন তাকে আবিষ্কার করা হয় ভারতে। শুক্রাঞ্জন বালিকে ভারতে পাওয়া যায়, ভারতে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে? এই ভারত। বাংলাদেশের একটা খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, যার চলচ্চিত্র অনন্য এবং অসাধারণ ছিল। After destroying and killing people, they were taking shots by a movie camera of the dead bodies. After burning a house, they were taking shots. এই খ্যাতিমান পরিচালক জহির রায়হানকে কিন্তু ভারতীয় বাহিনীর মাধ্যমে তথা গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা আছেন তাদের মাধ্যমে কিন্তু হত্যা করা হয়, যেটা এখন পুরোপুরি প্রমাণিত। আর 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদেরকে কিন্তু হত্যা করে ভারত একটি নীল নকশা বাস্তবায়ন করে। একই সাথে যারা মুক্তিযুদ্ধের তথাকথিত রাজাকার, জামাত যাদেরকে আখ্যায়িত দেওয়া হয়, এদেরকে কিন্তু ভারতের নীল নকশায় কিন্তু তাদের ফাঁসি দেওয়া হয়। কারণ এই সমস্ত মানুষ বাংলাদেশে বুদ্ধিজীবী ছিল, যাদের মাধ্যমে রাজনৈতিক ছোঁয়ায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল বাংলাদেশ। কিন্তু ভারত কোনোভাবে সেটা চায় নাই। ভারত চেয়েছে যে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করবে। শেখ হাসিনাকে যারা দীর্ঘ 15 বছর রাজনীতিতে টিকিয়ে রেখেছিল একমাত্র ভারতের কলুষিত রাজনীতির ফলেই। আজকের ভিডিওর উপসংহার বা সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ নামে একটা জিনিস আছে, আপনারা সকলে জানেন, যে উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা অনুষ্ঠিত হবে, যেই যুদ্ধে মুসলমানরা কিন্তু জয়লাভ করবে। সেটার আব্বাপ অলরেডি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। সেই দিক থেকে আপনার কাছে প্রশ্ন, যারা এই ধরনের স্বাধীনতা বিরোধী যাদেরকে আখ্যায়িত করা হয়, যারা চায় নাই যে কোনোভাবে বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্য বিস্তার হোক, ঘরের শত্রু বড় শত্রু এরকম একটা কথা আছে। পাকিস্তানটা কিন্তু কোনো শুধু আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা তারা নিয়ন্ত্রণ করতো, কিন্তু তারা ভারত যে আধিপত্য বিস্তার করে রেখেছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের সীমান্তে যে পরিমাণ মানুষকে হত্যা করেছে, পাকিস্তান আমলে কিন্তু এতটা কোনো ব্যাপারই হয় নাই। আবারও বলতে হয়, মোহাম্মদ আলী জিন্নাহ যদি বাংলাদেশের তথা উপমহাদেশকে কোনোভাবে দ্বিখণ্ডিত না করতো, আজকে বাংলাদেশ আমরা পেতাম না। যাক, এটাই বলতে হচ্ছে যে যারা স্বাধীনতা বিরোধী হিসেবে যাদেরকে আখ্যায়িত করা হয়, তারা কিন্তু আসলে বাংলাদেশের মূল স্বাধীনতার পক্ষে ছিল। আর যদি তারা বাস্তবে কোনো ভুল করে থাকে, তাহলে শেখ মুজিবুর রহমান তো সাধারণ ঘোষণা ক্ষমা তাদের করেই দিয়েছে।
বা বাংলাদেশের জামাত ইসলাম কিন্তু অলরেডি তারা এখন রাজনীতিতে স্টাবলিশ আছে। এটা এখন আপনাদের উপর ছেড়ে দিলাম। আর ফাইনালি একটা কাজের কথা হচ্ছে, সেটা হচ্ছে শেখ হাসিনা আপনারা জানেন দীর্ঘ 15 বছর যে ইসলাম বিদ্বেষ এবং ইসলামী ক্ষোভ বাংলাদেশের রাজনীতিতে জন্ম দিয়েছে, সেটা স্বয়ং ইসরায়েলি মনোভাব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মোদি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ট একটা সম্পৃক্ততা এবং ভালোবাসা লক্ষ্য করা যায়। সেই হিসেবে আমাদের পাশে একটা ইসরায়েলের মতো রাষ্ট্র রয়েছে, আর তাদের বিরোধিতা করলে আমরা স্বাধীনতা বিরোধী? যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। তবে যাবার আগে একটি কথা, আমাকে যদি বলা হয় যে তুমি 71 সালে যদি পূর্ণাঙ্গ তাগড়া যুবক থাকতে, তাহলে তুমি কি করতে? অবশ্যই আমি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে অস্ত্র হাতে দাঁড়াতাম। কিন্তু হ্যাঁ, যদি জানতাম যে এই স্বাধীনতা হয়ে যাবে ভারতের পক্ষে, তাহলে কোনোদিন আমি এই স্বাধীনতায় অংশ নিতাম না। আসসালামু আলাইকুম।